আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে লক্ষ্য করি প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। তো এখানে বলেছে জনাব আজরব জুন 1 তারিখে 2018 সালের নগদ 50,000 টাকা, পণ্যদ্রব্য 15,000 টাকা এবং এই 20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে। এছাড়াও আরও কিছু তথ্য ছিল লেনদেন সংক্রান্ত। এই তথ্যের আলোকে উদ্দীপকের আলোকে বলেছে জুন মাসের শেষে মোট প্রদেয় হিসাবের পরিমাণ কত টাকা। তো প্রদেয় হিসাব বলতে পাওনাদার বোঝায়, দায় বোঝায়। তো এই লেনদেনের পরিপ্রেক্ষিতে আমরা প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করব। তো ক নাম্বারের সমাধান করি। তো ক নাম্বারের সমাধানের জন্য প্রদেয় হিসাব সংক্রান্ত যে কয়টা লেনদেন রয়েছে তো উদ্দীপকের আংশিক এখানে আমি উপস্থাপন করেছি এবং এই উদ্দীপকের প্রদেয় হিসাব সংক্রান্ত মাত্র 2টা লেনদেন রয়েছে। লাল কালি দিয়ে রেখেছি আমি আলাদা করে 20 তারিখ এবং 25 তারিখ। আমরা জানি ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব এর পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই টাকা আবার পরিশোধ করলে প্রদেয় হিসাবের পরিমাণ কমে যায়। তাহলে আমরা লক্ষ্য করি 2018 জুন 20 তারিখ এবং 25 তারিখ এই 2টা লেনদেন এই প্রদেয় বা পাওনাদার হিসাবের সাথে জড়িত। তো লক্ষ্য করি নাসরিনের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, 40% নগদে। এখন মোট হচ্ছে 100%, তাহলে 40% যদি নগদে হয় তাহলে অবশিষ্ট যে 60% সেটি নিশ্চয়ই ধারে। সেজন্য আমরা লিখব ধারে পণ্য ক্রয়। এই যে এই 10,000 টাকা 60%, 60% কোথায় পেলাম? 40% যদি নগদে হয় অবশিষ্ট 60%। তাহলে এই 10,000 টাকা 60% 6,000 টাকা হবে। এছাড়াও আবার 25 তারিখে বলেছে ধারে সাপ্লাইস ক্রয়। তো ধারে সাপ্লাইস ক্রয় করার ফলে পাওনাদার বা প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ পাওনাদার বা প্রদেয় হিসাবের সংজ্ঞা হচ্ছে আমার কাছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি টাকা পায় তাহলে যে প্রতিষ্ঠান বা ব্যক্তি পাবে সে হচ্ছে আমাদের নিকট পাওনাদার বা প্রদেয় হিসাব, যেটি দায় হিসাবে গণ্য। সাপ্লাইস ধারে ক্রয় করার ফলে প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, তাই লিখব ধারে সাপ্লাইস ক্রয়। এই 5,000 টাকা। তারপরে কি করব? নিচে দাগ দিব 6,000 আর 5,000 যোগ করে 11,000 টাকা হবে, নিচে ডাবল দাগ দিব। তো এটি হচ্ছে মোট প্রদেয় হিসাবের পরিমাণ। তো এই অঙ্কে আরও কিছু লেনদেন ছিল যে লেনদেনগুলি কিন্তু প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে না। এখানে বলা হলো বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো 3,000 টাকা। এটি কিন্তু এটার জন্য জাবেদা হচ্ছে বিদ্যুৎ বিল ডেবিট, বকেয়া বিদ্যুৎ বিল ক্রেডিট। অর্থাৎ এটি বকেয়া রয়েছে, খরচ বকেয়া থাকলে সেটি বকেয়া বা প্রদেয় বিদ্যুৎ খরচ বিলে গণ্য হবে, এটি প্রদেয় হিসাবের অন্তর্ভুক্ত হবে না। তো এবার আমরা আবার সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের ক নাম্বার আমরা সম্পূর্ণ করেছি। খ নাম্বারে বলেছে জুন 1, 5, 10 এবং 30 তারিখের লেনদেনগুলি হতে জাবেদা প্রস্তুত করো। তাহলে আমরা এই 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ এবং 30 তারিখ এই 4টা লেনদেনের জাবেদা করব। তো জাবেদার জন্য আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই যে লক্ষ্য করি আমরা যে কয়টা লেনদেন, এই যে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ এবং 30 তারিখ যে কয়টা লেনদেন জাবেদা করব উপরে আমি 2 দিকে ভাগ করে লিখে রাখলাম যাতে এইগুলি দেখে আমরা সমাধান করতে পারি। আমাদের উত্তর মূলত এখান থেকে শুরু, উপরের অংশটুকু উদ্দীপকের অংশ। আমরা যাতে এই উদ্দীপক দেখে সমাধান করতে পারি তাই আমি উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি। লক্ষ্য করি 2018 জুন 1 তারিখ কি বলেছে? নগদ নিয়ে এসেছে 50,000 টাকা। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট লিখব। আবার পণ্যদ্রব্য নিয়ে এসেছে 15,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট লিখব। কেন ক্রয় হিসাব ডেবিট লিখব? পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে পণ্যদ্রব্যটা
আমরা এখানে ক্রয় হিসাব নামে লিখতে পারি। এরপরে ব্যাংক জমা মানে কি? ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ 3টা আইটেম নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদ, পণ্যদ্রব্য এবং ব্যাংক। সেজন্য আমরা নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট করেছি। আর এই 3টা টাকা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট, একটা ক্রেডিট 3টা ডেবিট। এখন আমরা টাকা লিখব। নগদানে লিখব 50,000 টাকা ডেবিটে, পণ্যদ্রব্যে লিখব ক্রয় হিসাবে ডেবিটে 15,000 টাকা, ব্যাংক জমায় 20,000 টাকা লিখব ব্যাংক হিসাবে। আর এই 3টা যোগ করে 50, এই যে 65 আর 20,000, 85,000 টাকা মূলধন হিসাবে ক্রেডিটে। এই 3টা যোগ করে এখানে লিখলাম। ব্যাখ্যা লিখব নগদ, ব্যাংক জমা ও পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। তারপর আমরা এখানে একটি দাগ দিব। জুন 5 তারিখ লিখব। 5 তারিখে বলেছে এরশাদের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, 60% নগদে। তো এইখানে আমরা লিখব জুন 5 তারিখ। 20,000 টাকা 60% যদি নগদে হয়, মোট আমরা জানি 100%, তাহলে 20,000 টাকা 60% যদি নগদে হয়, অবশিষ্ট 40% কিন্তু বাকিতে। তো বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বা দেনাদার বৃদ্ধি পায়। তাই আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাবের পাশে লিখতে পারি ব্র্যাকেটে এরশাদ, আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা কত লিখব? টাকা লিখব বিক্রয়ে বসবে এই 20,000 টাকা, বিক্রয়ে বসবে এই 20,000 টাকা। এই 20,000 টাকার 60% নগদে বসবে নগদান হিসাবের ডেবিটে। আর এই 20,000 টাকার 60% যদি নগদে বসে, অবশিষ্ট থাকে 40%। সে 40% প্রাপ্য হিসাব বা দেনাদারে বসবে এবং বিক্রয় হিসেবে বসবে 20,000 টাকা সম্পূর্ণ। আবারও বলি, বিক্রয় হিসাবে বসবে সম্পূর্ণ 20,000 টাকা ক্রেডিটে, এর 60% নগদে এবং অবশিষ্ট 40% ধারে, বিধায় প্রাপ্য হিসাব ডেবিট হবে। প্রাপ্য হিসাব সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট। ধারে বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব এর সম্পর্ক, বিষয়টি মনে রাখব। ব্যাখ্যা লিখতে পারি নগদে ও বাকিতে পণ্য বিক্রয় করা হলো। তো এবার আমরা এই আরও যে 2টা লেনদেন ছিল, মোট 4টে লেনদেন বলেছিল, এই পরের স্লাইডে আমি দেখাচ্ছি। একটা স্লাইডে ধরবে না, সেই জন্য তোমরা একটা ছকের মধ্যেই করবে, আমি আলাদা আলাদা করছি বোঝানোর জন্য। এখন 10 তারিখ করব, আমরা 10 তারিখের সমাধান করব। 10 তারিখ কি বলেছে? 4 মাসের ভাড়া অগ্রিম প্রদান করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 মাসের অঙ্ক করতেছি, কিন্তু 4 মাসের ভাড়া যদি অগ্রিম প্রদান করা হয়, তাহলে সম্পূর্ণ টাকাটাই সম্পদ হিসেবে গণ্য হয়। অগ্রিম ব্যয় সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। সেজন্য আমরা জাবেদা করব অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হিসাব কেন হলো? 4 মাস বলেছে, সেজন্য আমাদের টাকাটা অগ্রিম হিসাবে লিখতে হবে। আমরা 1 মাসের অঙ্ক করতেছি। টাকা লিখব 12,000, 12,000। ব্যাখ্যায় লিখব অগ্রিম ভাড়া প্রদান করা হলো। এরপরে 30 তারিখ। 30 তারিখ বলেছে চেক মারফত চেক মারফত বেতন পরিশোধ। তো চেকের মাধ্যমে যদি আমরা বেতন পরিশোধ করি, তাহলে নিশ্চয়ই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়, এবং বেতন যেহেতু খরচ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য বেতন পরিশোধ করা হচ্ছে বলে বেতন ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তাই বেতন হিসাব ডেবিট, চেক দ্বারা পরিশোধ করছে ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 5,000 টাকা। ব্যাখ্যা লিখব চেক মারফত বেতন প্রদান করা হলো। তো এইভাবে আমরা এই জাবেদা প্রস্তুত করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম গ নাম্বারের সমাধানের জন্য। গ নাম্বারে কি বলেছে? জুন 5, 20, 25 এবং 27 তারিখের লেনদেনগুলি দ্বারা হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জুন 5, 20, 25, 27, এই 5, 20, 25, 27 এই 4টা লেনদেন আমরা আলাদা করে নিয়ে যাই হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়ের জন্য। তো এই যে লক্ষ্য করি, উপরে আমি 5 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং 27 তারিখ 2 দিকে
আলাদা আলাদা করে 4টে লেনদেন লিখে রাখলাম। এখন আমরা ছক অঙ্কন করব। তো হিসাব সমীকরণ ছক আমরা একবারে আমি অঙ্কন করে দেখাইলাম সময় সেভ করার জন্য। তো আমি লক্ষ্য করি, প্রথমে তারিখ লিখব এ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এই অঙ্কে আমাদের 3টা সম্পদ আছে, 2টা দায় আছে, একটা মালিকানা সত্ত্ব। এখন কিভাবে বুঝবো কোনগুলি সম্পদ? ভালো করে লক্ষ্য করি। এরশাদের নিকট পণ্য বিক্রয় নগদে, তাহলে নগদ একটা সম্পদ, এই যে নগদে উল্লেখ আছে, প্রথমে লিখব নগদ। আবার এই যে এরশাদের নিকট পণ্য বিক্রয় করেছে, এইখানে কিন্তু ধারে হবে বাকিটা। 60% নগদে, অবশিষ্ট 40% ধারে। ধারে বিক্রয়ের ফলে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, তাহলে প্রাপ্য হিসাব একটা ঘর হবে, প্রাপ্য হিসাব সম্পদ। আবার এই যে ধারে সাপ্লাইজ কিনেছে, সাপ্লাইজ কিন্তু সম্পদ, তাই সাপ্লাইজের ঘরে লিখব। এরপরে আমরা এদিকে যাই, এই যে বকেয়া বিদ্যুৎ বিল, বকেয়া বিদ্যুৎ বিলটা দায় হিসাবে গণ্য, এখানে লিখতে পারি প্রদেয় বিদ্যুৎ বিল, প্রদেয় বিদ্যুৎ। আবার আমরা এই যে নাসরিনের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করেছি, ধারে পণ্য ক্রয় করলে কিন্তু সেই ক্রয়টা বাকিতে ক্রয় হিসাবে গণ্য হবে, বাকিতে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, তাই এখানে লিখব পাওনাদার হিসাব। এবং সবার শেষে মূলধন হিসাব। এইভাবে আমরা সমানের বাম দিকে 3টা ঘর হয়েছে, ডান দিকেও 3টা কলাম হয়েছে। এবার আমরা লিখব জুন 5 তারিখ। তো এইখানে নগদ কত টাকা পাচ্ছি? 20,000 টাকা 60%। আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করি। 20,000 ইন্টু 60%, 12,000 টাকা নগদে। তাহলে আমরা নগদে লিখব 12,000 টাকা, 20,000 টাকা 60%, আর 20,000 টাকার বাকি 40%, 60% বাদ গেলে অবশিষ্ট 40%, 20,000 টাকা 40%, 8,000 টাকা, যেটি ধারে। ধারে হলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়। এটার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট করলে কিন্তু মূলধন বৃদ্ধি পায়, তাই আমরা মূলধনের ঘরে প্লাস করব 20,000 টাকা। মন্তব্যের ঘরে লিখব পণ্য বিক্রয় বা বিক্রয় আয়। এবার আমরা 20 তারিখ লিখব। 20 তারিখ ভালো করে লক্ষ্য করি। 20 তারিখে কিন্তু এই 10,000 টাকার 40% নগদে। তাহলে আমরা 10,000 টাকার ইন্টু 40%, 4,000 টাকা নগদে, আর অবশিষ্ট ধারে। তাহলে আমরা যখন লিখব তখন কিভাবে লিখব লক্ষ্য করি। 10,000 টাকা 40%, 4,000 টাকা ধারে যদি পণ্য ক্রয় করি, তাহলে নগদ টাকা কমে যাবে 4,000। সেজন্য নগদে মাইনাস করব। আমরা জানি ব্র্যাকেট দিয়ে লিখলে মাইনাস হয়। নগদে মাইনাস করলাম 4,000 টাকা, আর 10,000 টাকার মধ্যে 4,000 টাকা যদি পরিশোধ করি, তাহলে অবশিষ্ট 6,000 টাকা বাকি বা ধারে। ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পায়, তাই আমরা এই প্রদেয় হিসাবে লিখব 6,000 টাকা। 6,000 টাকা প্রদেয় হিসাবে লিখব। কেন লিখব? 6,000 টাকা দ্বারা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে। কিভাবে হলো 6,000? এই 10,000-এর 60%, 40% যদি নগদে হয় তো 60% ধারে, সেই 60% আমরা প্রদেয় হিসাবে লিখছি। আর এই 10,000 টাকা সম্পূর্ণ ক্রয়, তো ক্রয় করলে ব্যয় বাড়ে, ক্রয় সাধারণত মূলধন থেকে বিয়োগ হয়, সেজন্য আমরা মূলধন থেকে বিয়োগ করবো। যে ব্র্যাকেট দিয়ে বিয়োগ করলাম সম্পূর্ণ টাকা, এই 10,000 টাকা। ব্যাখ্যায় লিখব ক্রয় খরচ বা পণ্য ক্রয়। তো এবার আমরা 25 তারিখ, তো এবার আসি পরের লেনদেনে। এখানে বলেছে 25 তারিখে ধারে সাপ্লাইজ ক্রয়। তো ধারে সাপ্লাইজ ক্রয় করলে একদিকে যেমন সাপ্লাইজের পরিমাণ বৃদ্ধি পাবে, অপরদিকে বাকিতে ক্রয়ের ফলে প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে। সেজন্য প্রদেয় হিসাবে প্লাস করব 5,000 টাকা। এটার জন্য জাবেদা হচ্ছে সাপ্লাইজ ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। এইখানে কিন্তু আমরা মন্তব্যের ঘরে কিছু লিখব না। কেন লিখব না?
মন্তব্যের ঘরে লিখতে হবে শুধুমাত্র মূলধনে যেগুলি যোগ বিয়োগ হবে। কিন্তু আমি কিন্তু মাঝে মাঝে বলি, এটি খেয়াল রাখবো। আমি একজন রাইটার, সরকারি কলেজের শিক্ষক হিসেবে আমি যখন ক্লাসে শিক্ষার্থীদের পড়াই এবং আমার হিসাব বিজ্ঞান নিজের লেখা বই আছে, সেখানেও কিন্তু এইভাবে আমরা যেগুলি এই মূলধনের সাথে যোগ বিয়োগ হয়েছে সেগুলি এখানে লিখেছি। তাই বিষয়গুলি মনে রাখবো। এখানে যেহেতু মূলধনের সাথে যোগ বিয়োগ হয়নি, সেজন্য এখানে আমি যোগ করব না। এরপরে 27 তারিখ বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো। বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো মানে কি? বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তাহলে বিদ্যুৎ বিল একটি খরচ বৃদ্ধি পেলে মূলধন হ্রাস পায়। অপরদিকে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, ফলে প্রদেয় বিদ্যুৎ বৃদ্ধি পাবে, মূলধন মাইনাস হবে। আমি আবারও বলি, এটার জন্য জাবেদা হচ্ছে বিদ্যুৎ খরচ ডেবিট, প্রদেয় বিদ্যুৎ ক্রেডিট বা বকেয়া বিদ্যুৎ ক্রেডিট। তা বিদ্যুৎ খরচ যেহেতু ডেবিট, বিদ্যুৎ খরচ মূলধনের সাথে মাইনাস হবে, তাই মাইনাস করেছি মূলধনের সাথে। অপরদিকে এই প্রদেয় বিদ্যুৎ বৃদ্ধি পাবে। তো এইখানে কি মন্তব্যের ঘরে লিখব? হ্যাঁ, অবশ্যই লিখব, কারণ মূলধনে মাইনাস হয়েছে, সেজন্য লিখব বিদ্যুৎ খরচ বা বকেয়া বিদ্যুৎ। এইবার আমরা এখানে মোট লিখব। মোট লেখার পরে এই কলামে উপর থেকে যোগ বিয়োগ করে এই কলামটি পূরণ করব। লক্ষ্য করি, এই সারিতে বা রোতে আমরা লিখব 12,000 মাইনাস 4,000 যোগ বিয়োগ করলে এখানে 8,000 হবে। এই 8,000 এখানে নামিয়ে দিব, এই 5,000 এখানে লিখে দিব, এই 3,000 নিচে লিখে দিব। 5,000 আর 6,000 যোগ করলে 11,000 হয়। 20,000 থেকে 10,000 বিয়োগ করলে থাকে 10,000, 10,000 থেকে 3,000 বিয়োগ করলে থাকে 7,000, এখানে লিখব। তো মোট বলে আমরা এইগুলি লিখলাম। লেখার পরে এই 3টা যোগ করে এখানে লিখব সমতা, এই 3টা যোগ করে এইখানে লিখব, এই 3টা যোগ করে এইখানে লিখব, দুই দিকে 21,000 হবে এবং ডাবল দাগ দিয়ে দিব। এইভাবে যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আশা করি পূর্ণ নম্বর পাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই বিশেষ করে ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড 2018 সালে যে এই প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।